হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য বা থিওরামস রিলেটেড টু সার্কেল। আমরা অলরেডি পার্ট 7 করে নিয়েছি, আজকে আমরা পার্ট 8 করব। ভিডিও নাও পেজ নাম্বার 62। আমরা দেখো আজকে প্রয়োগ 8 নাম্বারটা করব। কি বলেছে দেখো, প্রয়োগ 8 বলছে 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তে, তাহলে 5 সেমি একটা কি আঁকবো আমরা, প্রথমে বৃত্ত এঁকে নেব। 8 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যে দুটি সমান্তরাল জ্যা, ওকে, বৃত্তের কেন্দ্রে, দেখো কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত জ্যা দুটির মধ্যের দূরত্ব হিসাব করে লিখি। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা কি করব, 5 সেমি ব্যাসার্ধ নিয়ে একটা কি আমরা বৃত্ত আঁকবো। তাহলে এগুলো যেহেতু শর্ট কোশ্চেন, এগুলো তোমাকে পেন্সিলের সাহায্য নিতে হবে, জাস্ট তুমি পেন দিয়ে নিজের থেকে হাতে ঘুরিয়ে করতে পারো। ওকে, তাহলে আমরা হাতে একটা বৃত্ত এঁকে নিব। ওকে, আর কি বলেছে যে সমান্তরাল দুটি জ্যা, আমরা যদি দুটি সমান্তরাল জ্যা এঁকে নিই, এটা একটা সমান্তরাল জ্যা, এটা একটা সমান্তরাল জ্যা, এখানে নাম দিয়ে দিই এ বি সি ডি, দুটো সমান্তরাল জ্যা বৃত্তের কেন্দ্রের কি বলছে দেখো বিপরীত পাশে, কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত জ্যা দুটি। তাহলে এটা যদি কেন্দ্র হয়, তাহলে কেন্দ্রের এক পাশে সিডি অবস্থিত, এক পাশে এ অবস্থিত। ওকে, এবার আমরা কি করব দেখো, এটাকে আমরা কি চেয়েছি দেখো, যে জ্যা দুটির মধ্যে দূরত্ব হিসাব করি। তাহলে এই জ্যা দুটির মধ্যে দূরত্ব যদি আমরা যোগ করে দিই, তাহলে এই ডিস্টেন্সটা বের করতে বলেছে। এটা ও কেন্দ্রবৃত্ত, আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে সেটা কত, 5 সেমি। তাহলে ব্যাসার্ধ এই কেন্দ্র থেকে যদি এখানে আমি এটা টেনে দিই, তাহলে এটাই আমার ব্যাসার্ধ। আবার এখান থেকে যদি এটা টেনে দিই, একটা বৃত্তের আমরা কী পাবো, ব্যাসার্ধ পাচ্ছি। তাহলে এটা 5 সেমি হলে এটাও 5 সেমি হবে। ওকে, এটার নাম যদি দিই আমরা, এটাকে পি দিই, তাহলে এটা কি হবে আমার কিউ। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এ বি আর সিডি দুটি হচ্ছে সমান্তরাল জ্যা আর ও কেন্দ্রবৃত্ত, আর পি থেকে কি হচ্ছে জ্যা দুটির দূরত্ব, আর একটা বৃত্তের ব্যাসার্ধ আমি কেন্দ্র থেকে যে কোনো একটা এই সাইডেও যেতে পারি, এই সাইডেও যেতে পারি। তাহলে এই সাইডটা নিলাম আমি, তাহলে সেটা কত, 5 সেমি। তাহলে এখানে আমরা লিখব কি, এখানে আমরা লিখব যে এখানে যদি বৃত্তের ব্যাসার্ধ দেখাই, তাহলে হচ্ছে ও সি ও আর ই ও। ওকে, যে ই ও সমান সমান দুটোই কি, সি ও সমান সমান 5 সেমি। ওকে, ব্যাসার্ধ, যেহেতু শর্ট কোশ্চেন তোমরা যত শর্ট পারো লিখতে পারো। আর এ বি ওকে, এ বি সমান সমান কত সেমি, এ বিকে 8 সেমি ধরলাম, এটা আমি 8 সেমি নিলাম। ওকে, এ বির দূরত্বটা 8 সেমি, আর সিডিটা আমি 6 সেমি করলাম। তাহলে এ বি হচ্ছে 8 সেমি ও সিডি হচ্ছে আমার 6 সেমি। দুটি লিখে দেবো যে পাশে, দুটি কি আমার জ্যা। তাহলে এ বি 8 সেমি ও সিডি 6 সেমি, দুটি কি জ্যা। ওকে, এবার আমরা কি করব দেখো, এবার আমরা যত শর্ট পারি, এবার এ থেকে পি, যেহেতু এই টোটালটা 8 সেমি, তাহলে এই পি দূরত্বটা যদি নির্ণয় করি, তাহলে সুতরাং এ পি আমার কত হবে বলো, এ পিটা অর্ধেক হবে টোটালটার অর্ধেক, তাহলে হাফ এ বির অর্ধেক আমার এপিটা। ওকে, এই টোটালটার অর্ধেক হচ্ছে এপি। তাহলে আমি কি করে দেখাবো, এপি লিখবো, যেহেতু অর্ধেক, এপিটা অর্ধেক কার, টোটালটার, এবি। তাহলে 1/2 এবির জায়গায় ভ্যালু বসাবো কত, 8 সেমি। ওকে, সমান সমান 2 দিয়ে যদি কাটি, তাহলে 4 পাচ্ছি, তাহলে এটা কত হলো, 4 সেমি। ওকে, আমরা তাহলে এপি কত পেলাম, এপি পেলাম হচ্ছে 4 সেমি। তাহলে এখানে সুতরাং লিখব ইমপ্লাইজ দ্যাট ডে যে এপি সমান সমান 4 সেমি। ওকে, এই দূরত্বটা আমি 4 সেমি পেলাম। আর এটা আমার দেওয়া আছে 5 সেমি, তাহলে আমি ওপিটা ইজিলি পেয়ে যাবো, কেন এই দুটো দূরত্ব পেলেই আমি কি করব, টোটালটা মেপে নেব। ওকে, তাহলে এটা আমি বের করব। তাহলে আমি লিখব যে দেখো, এটা যেহেতু লম্ব, তাহলে মনে রাখবে এটা আমার কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। ওকে, এটা হচ্ছে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো এটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যেহেতু এর উপরে লম্ব, তাহলে আমরা এভাবে লিখতে পারি, লম্বটা যদি দেখাই,
যে আমি যে লম্বটা দেখাই যে ওপি এবির উপরে লম্ব। ওকে, তাহলে আমরা এখানে দেখাতে পারি যে ওপি লম্ব সাইন কীভাবে দেখা, উল্টো টির মতো। কার উপরে লম্ব? এবির উপরে লম্ব। ওকে, তার মানে এটা 90 ডিগ্রি হবে। এটা 90 ডিগ্রি হলে এই বাহুটা কী হবে আমার? 90 ডিগ্রির অপোজিটের বাহু সবসময় কী হয়? অতিভুজ হয়। তাহলে এ ও হচ্ছে আমার অতিভুজ। তাহলে এ ও সমান সমান অতি। ওকে, অতি সমান সমান 5 সেমি। আমি লিখে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। ওপিটা এখানে কী হবে? ওপি সমান সমান হবে আমার লম্ব। ওকে, লম্ব সমান সমান, এটা আমরা জানি না, এটা আমাকে বের করতে বলেছে। আর এপিটাকে আমরা কি ধরবো? এপি সমান সমান এখনই বের করলাম, সেটা কত? 4 সেমি। সেটা আমি কি ভূমি ধরে নেব। ওকে, ভূমি। তাহলে চলো এবার যদি আমি পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দিই যে সমকোণী ত্রিভুজ, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি আছে, তাহলে আমরা লিখব যে সমকোণী ত্রিভুজ তোমরা আরও শর্টভাবে লিখতে পারো। সমকোণী ত্রিভুজটার নাম যদি দিই পিও থেকে পাই, তাহলে পিথাগোরাসের উপপাদ্য যদি লাগাই তাহলে আমি কি পাবো? যে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস কি আমার ভূমি স্কোয়ার। এটা পিথাগোরাসের উপপাদ্য। ওকে, এখানে পাশে লিখতে পারো যে পিথাগোরাসের উপপাদ্য থেকে। ওকে, তাহলে অতি আমরা কি জানি যে এ ও হচ্ছে আমাদের অতি, এ থেকে ও এটা অতি স্কোয়ার। লম্ব আমরা কি জানি? ওপি, এটাই বের করতে হবে। আর ভূমি আমাদের কি? ভূমি হচ্ছে এপি। ওকে, তাহলে যেটা বের করব সেটাকে আমরা এই সাইডে রাখি। তাহলে দেখো, তাহলে এ ও স্কোয়ার এটা এদিকে চলে আসবে, এপি স্কোয়ারটা এদিকে চলে আসবে। তাহলে এদিকে কে থাকছে? আমার ওপি। দেখো এটা প্লাস ছিল, এদিকে আসলো মাইনাস হয়ে গেল। তাহলে এ ওর ভ্যালু কত? এ ওর ভ্যালু হচ্ছে 5 তার হোল স্কোয়ার। আর এপির ভ্যালু কত? এপি হচ্ছে আমার কত? 4 সেমি। তাহলে তার স্কোয়ার ইকুয়াল টু কত? ওপি স্কোয়ার। পরবর্তীতে ঘুরিয়ে লিখব, প্রথমে ওপিটা লিখে নিই। ওকে, দেখো 5 5 কত? 25, আর 4 4 কত? 16। তো 25 থেকে 16 বিয়োগ করলে কত হবে আমার? 9। তাহলে ওপি সমান সমান কত পাবো? দেখো, ওপি সমান সমান বর্গমূল হয়ে যাবে, বর্গটাও পাশে গেলে 9-এর বর্গমূল মানে কি? 2 3, সেখান থেকে একটা 3 বেরোবে। তাহলে আমি ওপির ভ্যালু কত পেলাম? ওপি আমি পেলাম 3 সেমি। ওকে, এই ওপি 3 সেমি পেয়েছি, মানে এইটুক আমরা পেয়ে গেলাম 3 সেমি। তাহলে এইটুক পেলে আমি টোটালটা পেয়ে যাব। তাহলে এটাকেও সেমভাবে আবার লিখে আমরা কী লিখব? যে আবার লম্বটা যদি দেখাই তাহলে ও কিউ লম্ব কার উপরে? দেখো সিডির উপরে। তাহলে আমরা লিখব আবার ও কিউ উল্টো টি। ওকে, কার উপরে? সিডির উপরে। ওকে, তাহলে একবারে এটা করছে যে সমকোণী ত্রিভুজ সেটার নাম কি? সমকোণী ত্রিভুজ না লিখে আমরা ডাইরেক্ট যদি লিখি যে সি ও কিউ। ওকে, সি ও কিউ থেকে পাই। তোমরা আরও শর্ট করতে পারো। ওকে, তাহলে সমকোণী ত্রিভুজ সি কিউ থেকে পাই। এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এটা লম্ব, তাহলে এই 90 ডিগ্রি অপোজিটের কি? অতি, লম্ব প্লাস ভূমি। ওকে, তাহলে আমি একবারে যদি লিখি তাহলে সিও হচ্ছে আমার অতি, স্কোয়ার, লম্ব হচ্ছে আমার ও কিউ স্কোয়ার, ভূমি হচ্ছে আমার সি কিউ স্কোয়ার। ওকে, এটা ডাইরেক্ট করলাম। দেখো, অতি স্কোয়ার, লম্ব স্কোয়ার, আর কি ভূমি স্কোয়ার। সি কিউ হচ্ছে ভূমি, ও কিউ হচ্ছে লম্ব। তাহলে এখানে যদি সি কিউ কত? সিও বা ও সি যেটা আমরা সেটা জানি কত? 5 সেমি। তাহলে 5-এর হোল স্কোয়ার। আর ও কিউ তো আমরা জানি না, এটাই আমরা বের করব। কিন্তু সি কিউ জানি, সি কিউটা সিডি যেহেতু জানি, সিডি 6 সেমি, তাহলে সি কিউ কত হবে? তার অর্ধেক। তাহলে এখানে আমি সি কিউটা বের করে নিই যে সি কিউ কার অর্ধেক হবে? হাফ অফ সিডির অর্ধেক, তাই না? সি কিউটা কার অর্ধেক? সিডির অর্ধেক। তাহলে দেখো, সি কিউ সমান সমান হাফ, সিডি কত সেমি বলেছে? সিডি 6 সেমি দেওয়া আছে, সেটাকে যদি কাটাকাটি করি সমান সমান কত পাবো? 3 সেমি। ওকে, তাহলে সি কিউ আমি পেলাম 3 সেমি। ওকে, তাহলে এই ভ্যালুগুলো আমি বসিয়ে দিই।
তাহলে 3 সেমির স্কোয়ার। তো এটাকে রেখে এদিকে আমরা চলে আসব যে 5-এর হোল স্কোয়ার মাইনাস 3-এর হোল স্কোয়ার ইকুয়াল টু ও কিউ হোল স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে আমার 9, এটা হচ্ছে ও কিউ তার হোল স্কোয়ার। তাহলে 25 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত পাবো তা বলো? 16 পাবো ও কিউ হোল স্কোয়ার। এটাকে ঘুরিয়ে লিখলে ও কিউ, ওকে, ও কিউ স্কোয়ার ইকুয়াল টু কত? 16। আবার পরবর্তীতে ও কিউ ইকুয়াল টু কত? বর্গমূল হয়ে যায় কার উপরে? 16-এর উপরে। 16 মানে কি? সেটা 4 × 16, তার মানে শুধু 4 বেরোবে। তাহলে ও কিউ কত পেলাম আমরা? 4 সেমি। একটু বড় করে দিলাম, ওকে। কিন্তু তোমরা এত ডিটেলসে করবে না, 2 নম্বরের জন্য এত ডিটেলসে তোমরা করবে না, একদম শর্ট করবে, ওকে, একদম শর্ট, যত শর্ট পারো, ওকে। তাহলে আমরা ও কিউ পেলাম 4 সেমি, এই যে এইটুক পেলাম 4 সেমি। তাহলে টোটালটা বের করতে বলেছে, তাহলে কি আমরা কি লিখতে পারি? যে টোটালটা, যে সুতরাং এখানে যদি করি টোটালটা হচ্ছে আমার ওপি পি কিউ কার কার যোগফল হবে দেখো, পি থেকে কিউ, ওপি যোগ ও কিউ, ওকে। ওপি যোগ হচ্ছে ও কিউ। ওপি কত আমরা বের করেছি? ওপি আমরা বের করেছি 3 সেমি, আর এখন ও কিউ বের করলাম 4 সেমি। তাহলে 3 যোগ 4, তাহলে যোগ করলে কত হচ্ছে? 7 সেমি। তাহলে পি কিউ আমি কত পেলাম? 7 সেমি। এটাই বের করতে বলেছি, ওকে। এটা হচ্ছে আমার ফাইনাল উত্তর, ওকে। আমি ডিটেলসে করালাম যাতে তোমরা বুঝতে পারো, কিন্তু তোমরা এক্সামে এত ডিটেলসে করবে না 2 নাম্বারের জন্য, ওকে। এটা বুঝে তোমরা এটা একদম শর্ট ঠিক করবে, একদম শর্ট, ডাইরেক্ট পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই লিখে করবে, ওকে। কে লম্ব দেখানোর প্রয়োজন নেই, বুঝতে পেরেছ? চলো নেক্সট। এবার 9-এর অঙ্কটা দেখো কি বলেছে, প্রয়োগ 9 বলছে প্রমাণ করি ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। আমরা জানি যে ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা, এটা জানি, কিন্তু এবার বলছে প্রমাণ করে দেখো। তাহলে দেখো এটা এক্সট্রা জিওমেট্রির মধ্যে এই অঙ্কগুলো পড়ে। এক্সট্রা জিওমেট্রি মানে 3 নাম্বারের জন্য তোমাকে এই ধরনের কোশ্চেন একটু জানতে হবে, ওকে, যেটা এক্সামে এক্সট্রা জিওমেট্রি বলে থাকে। তাহলে ও কেন্দ্র বৃত্তে এম এন হচ্ছে ব্যাস নয়, এই যে এম এন বলছে ব্যাস নয় এমন যে কোনো একটি জ্যা এবং এসি একটি ব্যাস। এ থেকে সি একটি ব্যাস, কেন? কেন্দ্র দিয়ে গেছে, আর এম এন তো কেন্দ্র দিয়ে জানি, তাহলে এটা জ্যা আর এটা হচ্ছে আমার ব্যাস। তাহলে প্রমাণ করতে হবে যে এসিটা এম এনের চাইতে বড়, তাহলে গ্রেটার দেন, অর্থাৎ ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা, ওকে। এটা এক্সট্রা জিওমেট্রির মধ্যে ইম্পর্টেন্ট বলতে পারো, এক্সট্রা জিওমেট্রির মধ্যে ইম্পর্টেন্ট একটা, ওকে, প্রয়োগ। তাহলে অঙ্কনটা দেখো কি বলেছে, যে কেন্দ্র ও থেকে, এই যে কেন্দ্র ও থেকে জ্যা এম এন এর উপর ওডি কি হয়? লম্ব অঙ্কন করি, তাহলে ও এম যুক্ত করি, ও থেকে এম কি করলো? যুক্ত করলো। তাহলে প্রমাণ আমাকে করতে হবে যে ও এমটা বড় হচ্ছে এম ডির চাইতে, মানে এম ডির চাইতে ও এম বড়। কেন? এমনিতেই বড় হচ্ছে, দেখো এটা যখনই লম্ব, তার মানে এটা কি 90 ডিগ্রি অপোজিটে বাহু সবসময় বড় থাকে, সেটা অতি। তাহলে ও এমটা বড়, কেন কি? এখানে লিখে দিয়েছে ও এম ডি একটি সমকোণী ত্রিভুজ এবং ও এমটা কি? অতিভুজ। সমকোণী ত্রিভুজ হতে গেলে ও এমটা অতিভুজ, অতিভুজ সবসময় বড় হয়। তাহলে বা ও এম এর জায়গায় কী লিখেছে দেখো? ও এ লিখেছে, ও এ, কেন কি? এটাই বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ সমান। দেখো ও এ ইকুয়াল টু ও এম, একই বৃত্তের ব্যাসার্ধ, দুটোই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি ও এম এর জায়গায় ও এ বসাতে পারি, আর এখানে তো এম ডি আগের থেকেই আছে। এবার ও এ কে আমি কার অর্ধেক দেখাতে পারি? এ সির অর্ধেক দেখাতে পারি, ওকে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে ও এ অ্যাকচুয়ালি অর্ধেক, কার অর্ধেক? টোটালটা কে? এসি, সেটাই লিখেছে, ওকে। তাহলে ও এর জায়গায় হাফ অফ এসি লিখেছে। আর এমডি হচ্ছে কার অর্ধেক? দেখো এমডি কার অর্ধেক? এমডি তো অর্ধেক, কার অর্ধেক? টোটালটার অর্ধেক, কার? এম এন এর অর্ধেক, ওকে। এবার দেখো হাফ হাফ কেটে দিয়েছে, তাহলে এসিটা বড় হয়ে গেল, এম এন হচ্ছে, তাহলে একই বলছে ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা, ওকে। খুব সুন্দর অঙ্ক, ওকে। এক্সট্রা জিওমেট্রির মধ্যে এটা। ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, এই লাইনটাও ইম্পর্টেন্ট, ওকে। এটা আমরা আগের থেকেই জানি যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর, এই উপপাদ্যের সাহায্যে প্রয়োগ 9 প্রমাণ করার চেষ্টা করি। মানে প্রয়োগ 9টা আমরা যদি সেভাবে করি তাহলে কিভাবে হবে?
ওকে, সেভাবে তোমরা করতে পারো। দেখো এখানে কি বলেছে, আমার বন্ধু মেরি এক্স কেন্দ্রীয় কি বলছে দেখো, যে আমার বন্ধু মেরি এক্স কেন্দ্রীয় একটি বৃত্তে দুটি সমান দৈর্ঘ্যের জ্যা এ বি ও সিডি এঁকেছে। আমি এক্স কেন্দ্র থেকে, এই যে দেখো ছবিটা কি বলেছে দেখো, যে আমি এক্স কেন্দ্র থেকে, এই যে এক্স কেন্দ্র থেকে সমান দৈর্ঘ্যের জ্যা, সেটা হচ্ছে কি এ বি আর কি সিডি, দুটোই কিন্তু সমান। এর উপর দুটি লম্ব এক্স পি ও এক্স কিউ অঙ্কন করলাম। তাই দুটি লম্ব এক্স কেন্দ্র থেকে এক্স পি আর এক্স কিউ অঙ্কন করলাম। আমি হাতে কলমে কাগজ ভাঁজ করে এক্স পি ও এক্স কিউ এর মধ্যে সম্পর্ক খুঁজি, মানে এক্স পি আর এক্স কিউর মধ্যে সম্পর্ক। তার হাতে কলমে দেখো কি বলেছে, যে একটি ট্রেসিং পেপারে উপরের মতো, ওকে, এক্স কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুটি সমান জ্যা এ বি ও সিডি একে কেন্দ্র এক্স থেকে দুটি লম্ব এক্স পি ও এক্স কিউ টানলাম। ওকে, এক্স পি আর এক্স কিউ টানলাম। 2 নাম্বার কি বলেছে, এবার ট্রেসিং পেপারে বৃত্তাকার ক্ষেত্রটি কেটে নিয়ে দুভাঁজ করলাম। ওকে, যাতে, তাহলে দেখো কি বলেছে, এবার ট্রেসিং পেপারের বৃত্তাকার ক্ষেত্রটি কেটে নিয়ে দুভাঁজ করলাম, যাতে এ বিন্দু, বলছে যাতে এ বিন্দু সি বিন্দুর সঙ্গে, এ বিন্দু হচ্ছে সি বিন্দুর সঙ্গে, এবং বি বিন্দু বলেছে ডি বিন্দুর সঙ্গে মিশে যায়। মানে এরকমভাবে আমি ভাঁজ করব যাতে এটা সির সাথে মিশে, আর এটাকে আমি যদি এদিকে ভাঁজ করি তাহলে বিটা এসে ডির সাথে লেগে যায়। দেখছি পি বিন্দুর সঙ্গে, বলছে যে পি বিন্দুর সঙ্গে তাহলে কি কিউ বিন্দু মিশে গেছে। যদি এ সির সাথে মিশে, বি যদি ডির সাথে মিশে, তাহলে পিটা কার সাথে মিশবে, কিউ এর সাথে মিশে গেছে। তাহলে ভাঁজ খুলে দেখছি ভাঁজটি এক্স বিন্দু দিয়ে গেছে। কি বিন্দু দিয়ে গেছে, এক্স বিন্দু দিয়ে গেছে। তাহলে পেলাম এক্স পি ইকুয়াল টু এক্স কিউ, এক্স পি আর এক্স কিউটাকে দুটোই সমান। তাহলে হাতে কলমে পেলাম বৃত্তের সমান দৈর্ঘ্যের জ্যা দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী। ওকে, কেন কেন্দ্র থেকে দুটোই সমান আছে, এটার যা ডিস্টেন্স এটারও ডিস্টেন্স কি সেম। ওকে, চলো নেক্সট পেজ। 10 নম্বর প্রয়োগটা দেখো কি বলেছে, বলছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। ওকে, কেন্দ্র থেকে তারা সমান দূরত্বে রয়েছে। তাহলে ও কেন্দ্র বৃত্তের, এই যে ও কেন্দ্র বৃত্তের এ বি আর সি ডি দুটি সমান দৈর্ঘ্যের যে, দেখো এ থেকে বি আর সি থেকে ডি দুটোকেই সমান। কেন্দ্র ও থেকে এ বি ও সি ডির দূরত্ব যথাক্রমে ও থেকে ই, আমি ও থেকে ই টেনেছি আর ও থেকে এফ টেনেছি। ওকে, যেখানে ও ইটা কার উপরে লম্ব, এ বির উপরে লম্ব, ও এফ কার উপরে লম্ব, দেখো সি ডির উপরে লম্ব। লম্বকে কীভাবে দেখো, উল্টো টি দিয়ে দেখাতে হয়। প্রমাণ করতে হবে যে ও ই আর ও এফ দুটো সমান দূরত্ব, মানে এটা আর এটা কি সমান, এই দুটো বাহু সমান। তাহলে অঙ্কন কি করলাম, ও এ ও সি যুক্ত করলাম, মানে ও থেকে এ যুক্ত করলাম, ও থেকে সি যুক্ত করলাম। ওকে, তাহলে প্রমাণ যে ও ইটা, যেহেতু এই যে ও ইটা কার উপরে লম্ব, এ বির উপরে লম্ব, ও এফ কার উপরে লম্ব, সি ডির উপরে লম্ব, এটা প্রদত্ত, এটা কন্ডিশন অনুযায়ী। তাহলে দেখো ই আমরা কি পাবো, এ থেকে ই কার অর্ধেক পাবো, টোটালটার অর্ধেক, হাফ অফ এ বি। আর সি এফ কার অর্ধেক, হাফ অফ সিডি। ওকে, সিডির অর্ধেক। যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এটা অর্ধেক এটার অর্ধেক। যদি এটা আমি বের করতে চাই তাহলে কি বিই অর্ধেক কার, এ বি। ওকে, এটা মনে রাখবে, এই টার্মগুলো মনে রাখতে হয় যে কি করে লিখতে হয়, অর্ধেককে কি করে দেখাতে হয়। এইটা তো অর্ধেক, কার অর্ধেক, এ বির অর্ধেক। ওকে, যেহেতু লম্ব সমদ্বিখণ্ডিত করে। ওকে, ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর উপর লম্ব সমদ্বিখণ্ডিত হয়। আবার এ বি সমান সমান সিটি, এটা তো বলে দিয়েছে দুটো মানে কি দুটো কি সমান। ওকে, সমান জ্যা দুটি, যেখানে এ বি আর সিডি কি সমান প্রদত্ত। তাহলে এ ই আর সি এফ সমান হবে। দেখো এ কোথায়, এ ই আর সি এফ, কেন এটা আর এটা সমান হবে, 1 নাম্বার। এবার সমকোণী এ ই ও, তাহলে এ ই ও মানে এই ত্রিভুজটা, ওকে, এই যে ছোট ত্রিভুজটা এ ই ও সমকোণী, আর ও এফ সি আর একটা সমকোণী ও এফ সি, মানে এবার এই ত্রিভুজটা। তাহলে কোণ দুটো সমান, এই দুটো ত্রিভুজের কোণ সমান হবে কি, দেখো ও ই এ
আর একটা হচ্ছে ওএফসি। ওএফসি মানে এই কোণটা আর এই কোণটা কি সমান। আরেকবার বলছি ওইএ মানে এই কোণটার কথা বলেছে। ওএফসি মাঝখানে যে আছে তাকে কোণ বোঝায়। তাহলে এখানে এফ কোণটা আর এই কোণটা কি সমান, প্রত্যেকটি কি সমকোণ মানে 90 ডিগ্রি। কেন বলো? কেন কি দেখো এটা লম্ব হয়েছে তো কার উপরে? সিডির উপরে লম্ব, তাই না? ওএফ সিডির উপরে লম্ব, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, দুটোই সমান। তাহলে অতিভুজ কি হবে? অতিভুজ হচ্ছে ওই, আর একটা অতিভুজ কি পাবো? এটা যদি লম্ব হয় তাহলে লম্ব, সরি এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি অপোজিটের বাহু কি থাকে? অতি, তাহলে ওসি অতি। আর এটা যদি 90 ডিগ্রি হয় তার অপোজিটের বাহু সবসময় কি হয়? অতি হয়। তাহলে ও এ এখানে অতি, দুটি অতি, একই বৃত্তের ব্যাসার্ধ তার সাথে। তাহলে এই আর সিএফটা 1 নং থেকে যে আমরা লিখেছিলাম যে এই আর কি সিএফ 1 নং থেকে পাই। 1 নং থেকে কি পাই? যে ত্রিভুজ এইও, এই যে এইও সর্বসম ত্রিভুজ কি? সিএফও। কেন? দুটি যেহেতু কোণ সমান আর দুটো অ্যাঙ্গেল সমান, দুটো সাইড সমান, এই আর সিএফ। দেখো এ ই আর সিএফ আমি সাইড দুটো সমান দেখালাম, একটা অ্যাঙ্গেল সমান দেখিয়েছি। তাহলে আমরা লিখতে পারি যে ত্রিভুজটি কি সর্বসম কোন শর্তানুসারে? আর এইচএস মানে রাইট হ্যান্ড সাইডের শর্তানুসারে। ওকে, তাহলে এই দুটো সাইড যদি সমান হয়, একটা যদি অ্যাঙ্গেল সমান হয়, তাহলে বেঁচে থাকলো কে? ও থেকে এটা আমি সমান বলেছি, তার সাথে কোন সমান বলেছি, তাহলে এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে ও থেকে ই আর ও এফটা কী হবে? সমান। ওকে, এটা হচ্ছে প্রমাণিত। তারপরে দেখো কি বলেছে, যে হাতে কলমে যাচাই করলাম ও যুক্তি দিয়ে প্রমাণ করলাম যে বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। ওকে, এটা দেখিয়ে দিলাম আমরা। কিন্তু এর বিপরীত কি সম্ভব? অর্থাৎ কোনো বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকলে জ্যা দুটির দৈর্ঘ্য কি সমান হবে? হাতে কলমে যাচাই করে ও যুক্তি দিয়ে প্রমাণ করে। দেখো হাতে কলমে করেছে, বলছে একটি ট্রেসিং পেপারে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান রেখাংশ, যেখানে বলেছে ওপি আর ও কিউ। দেখো ওপি আর কি করেছে? ও কিউ আঁকলাম। এবার দুটি জ্যা এবি ও সিডি আঁকলাম। দুটি জ্যা দেখো এবি, এক্সট্রা জিওমেট্রি করতে গেলে এগুলো তো আমাদের জানতে হবে। ওকে, এবি আর কি সিডি। ওকে, আঁকলাম, যেখানে এবিটা লম্ব কার উপরে? ওপি। দেখো এবিটা লম্ব কার উপরে? ওপির উপরে লম্ব। কারণ উল্টোভাবে দেখাচ্ছি আমি, এটা দেখাবো না ওপি এবির উপরে লম্ব, এটা না। এবিটা যেহেতু আগে এটার থেকে আমাকে এটা করতে বলেছে, তাহলে আমি কি করলাম? এটা তো ছিল আগের থেকে, এবার এবি টানলাম। তাহলে এবিটা লম্ব কার উপরে? ওপির উপরে। ওকে, তাহলে উল্টোটি দেখাবো। এবং সিডিটা লম্ব কার উপরে? ও কিউ এর উপরে। 2 নম্বর দেখো, এবার বৃত্তাকার ক্ষেত্র বিশিষ্ট কাগজটি কেটে নিয়ে ও বিন্দু বরাবর দুভাঁজ, এই যে ও বিন্দু বরাবর দুভাঁজ মানে এইভাবে ভাঁজ করলাম, যাতে পি বিন্দুটা কার সাথে মিলবে? যদি আমি এই কাগজটাকে এইভাবে ভাঁজ করে দিই, তাহলে পিটা কার সাথে মিলবে? কিউ বিন্দুর সাথে সমাপতিত হয়, মানে মিলে যায়, সেটাকেই বলে সমাপতিত। ওকে, সমান হয়। কিন্তু দেখছি এবি জ্যাটা আর সিডি জ্যার উপর সম্পতিত হয়েছে, কিন্তু এবিটাও কি হয়েছে? ঠিক সিডির উপরে এটা ভাঁজ করে এখানে এসেছে। তাহলে সেক্ষেত্রে এবি আর সিডি সমান হবে। ওকে, তারপরে দেখো কি বলেছে। তারপরে বলেছে যে হাতে কলমে পেলাম যে বৃত্তের দুটি জ্যার কেন্দ্র থেকে দূরত্ব সমান হলে জ্যা দুটির দৈর্ঘ্য সমান হবে। এগুলো থেকে শর্ট কোশ্চেন আসে। ওকে, তার জন্য এই লাইনগুলো ডিটেলসে পড়াচ্ছি। মনে রাখবে, বৃত্তের দুটি জ্যা এর কেন্দ্র থেকে দূরত্ব সমান হলে জ্যা দুটির দৈর্ঘ্য কী হয়? সমান হয়। আবার একটু আগে দেখলাম যে দুটি জ্যা যদি সমান হয় তার কেন্দ্র থেকে দূরত্বটাও সমান হয়, উল্টো। ওকে, 11 নম্বর প্রয়োগটা দেখো, যে প্রমাণ করি যে বৃত্তের কোনো জ্যা এর সমাধিখণ্ডক একই বৃত্তের কেন্দ্রগামী। ওকে, তাহলে এটা আমি প্রমাণ করে দিচ্ছি। এটা এক্সট্রা জিওমেট্রির মধ্যে পড়ে, যে প্রমাণ করি যে এভাবে কোশ্চেন থাকবে। ওকে, একটা 3 নম্বরের কোশ্চেন এভাবে তোমরা পাবে, যে প্রমাণ করি যে বৃত্তের কোনো জ্যা এর সমাধিখণ্ডক, জ্যাটা প্রথমে তার সমাধিখণ্ডক মানে অর্ধেক ওই বৃত্তের কেন্দ্রগামী। দেখো আমি কোশ্চেনটা পেজের মধ্যে নিয়েছি। ওকে, কোশ্চেনটা কি? প্রমাণ করি যে বৃত্তের কোনো জ্যা এর লম্ব সমাধিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী। তাহলে আমরা প্রথমে কি করব, যে একটা সবার প্রথম ছবি নেব, যে প্রমাণ করি যে বৃত্তের কোনো জ্যা। ওকে, তাহলে বৃত্তের কোনো একটা আমরা যদি জ্যা এঁকে নিই, প্রথমে একটা বৃত্ত এঁকে নেব, হাতেই আঁকবে। ওকে, গোল করার চেষ্টা করবে। যে একটা ধরনের জ্যা নিলাম,
যেটা হচ্ছে এবি হচ্ছে আমার একটা জ্যা। ওকে, বৃত্তের কেন্দ্র কোনটা? এটা বলছে বৃত্তের কোনো জ্যা এর সমদ্বিখণ্ডক, মানে এটাকে আমি কি করব, দুই ভাগে ভাগ করব, তাহলে লম্ব টানতে হবে এ বি, তাহলে এটাকে আমি যদি সি দিই তাহলে এটা হচ্ছে ও কেন্দ্রবৃত্ত, ও থেকে এ টেনে দিলাম আর ও থেকে আমি বি যোগ করে দেব। ওকে, তাহলে বৃত্তের কেন্দ্র মানে ও কেন্দ্রকোণ বলছে লম্বদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রকোণ, মানে এই যে এটা যে টানলাম এটা হচ্ছে ও কেন্দ্রগামী। তাহলে আমরা কি লিখব, যে প্রথমে লিখব প্রদত্ত, প্রদত্ত ওকে, এটাকে আন্ডারলাইন যদি করি, ধরি ওকে, এই যে ও, ধরি ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে ওকে, এ বি হচ্ছে আমার কি জ্যা, এ বি হচ্ছে আমার জ্যা। ওকে, এ বি জ্যা, আর ওসিটা কি হচ্ছে, ওসি হচ্ছে এ বির উপরে কি লম্ব সমদ্বিখণ্ডক। ওকে, এ বি হচ্ছে জ্যা, তাহলে আমরা পরবর্তী লিখব যে ওসি, এই যে ওসিটা, ওসি হচ্ছে এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক। ওকে, এইটুকু লিখলাম। তাহলে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, এগুলো ব্ল্যাক পেন দিয়ে লিখলে ভালো হয়। ওকে, এগুলো যদি ব্ল্যাক পেন দিয়ে লিখো, এভাবে আন্ডারলাইন করবে, এটাকে ব্ল্যাক পেন দিয়ে লিখে ব্লু পেন দিয়ে আন্ডারলাইন করবে, তাহলে দেখতে ভালো লাগবে। প্রমাণ করতে হবে যে, যে ওসিটা, ওসিটা কি, ওসি যে দূরত্বটা আছে সেটা হচ্ছে ও কেন্দ্রগামী, তাহলে ওসি মানে লম্বটা হচ্ছে আমার ও কেন্দ্রগামী, কেন্দ্রগামী। ওকে, এটা প্রমাণ করতে হবে। তাহলে অঙ্কন, প্রথমে আমি একটু অঙ্কন লিখে নিই। অঙ্কন কোলন চিহ্ন দিলে আরও ভালো লাগে দেখতে। তাহলে ও এ, দেখো কি করেছে অঙ্কনে, ও এ আর ও বি জাস্ট টেনেছি, ও এ কমা ও বি কী করলাম, যুক্ত করলাম, যুক্ত করলাম। ওকে, উপপাদ্য যদি পড়ে থাকো তাহলে এগুলো সবসময় লিখতে হয়। ওকে, সেখান থেকে একটা বেসিক নলেজ আমাদের চলে আসে, যে প্রদত্ত লিখতে হয়, প্রমাণ করতে হবে যে, তারপরে প্রমাণ, তারপরে অঙ্কনের পরে কি লিখতে হয়, প্রমাণ। ওকে, এগুলো যত পড়বে তত ডিটেলসে জানতে পারবে। এবার প্রমাণটা ইম্পর্টেন্ট, তাহলে আমরা কি লিখব, প্রথমে যে দেখো এ সি ও, মানে এই ত্রিভুজটা যদি নিই, এই ত্রিভুজটা, ওকে, এই ত্রিভুজটা এ সি ও, তাহলে সমকোণী, মানে ত্রিভুজ সাইন দিলাম এ সি ও। ওকে, এবং আরেকটা ত্রিভুজ কি হবে, বিসিও, মানে এই ত্রিভুজটা, এটা যদি এসি হয় তাহলে এটা কি হবে, বিসিও, এবং ত্রিভুজ সাইন দিই বিসিও। ওকে, এর এর আমরা কি সমান পাচ্ছি, দেখো এসি সমান সমান, এসি সমান সমান বিসি পাবো, যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক করেছি, দুই ভাগে ভাগ করেছি, তাহলে এসি, তাহলে লিখতে পারি আমরা এখানে যে এসি সমান সমান বিসি। ওকে, কেন সেটা তুমি ব্র্যাকেটে এখানে লিখতে পারো, কেন এটা হলো সমান, এখানে লিখবে যেহেতু, যেহেতু কন্ডিশন দিবে যে ও সিটা, এই ও সিটা কাকে লম্ব সমদ্বিখণ্ডক করেছে, কাকে, এ বি এর উপরে লম্ব, তাহলে যেহেতু ও সি এ বি এর সমদ্বিখণ্ডক, যেহেতু ও সি এ বি এর লম্ব সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক। ওকে, তারপরে কি লিখবো আমরা, যেহেতু দেখো এটা আর এটা সমান, ওকে, এর উপরে লম্ব, তাহলে আমরা লিখতে পারি যে ও থেকে এ আর ও থেকে বি দুটোকেই সমান, তাহলে আমরা লিখবো যে ও এ সমান সমান কি আমার ও বি। ওকে, ও এ আর ও বি সবসময় ছবিকে তোমরা ডান সাইডে একটা কর্নারে করবে। ওকে, ও এ আর কি হচ্ছে ও বি দুটো সমান, এই দুটো কি একটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ আমি ব্র্যাকেটে লিখতে পারি। ওকে, ও এ ও বি সমান, বা ব্যাসার্ধ লিখতে পারো, ব্যাসার্ধ
বা ব্র্যাকেটে একই বৃত্তের ব্যাসার্ধ লিখলেও প্রবলেম নেই। ওকে, তাহলে দেখো এটা যখন আমি এই দুটো সমান দেখাতে পারলাম, এই দুটো সমান, ওকে, আর এটা তো 90 ডিগ্রি, কারণ যখনই লম্ব তাহলে এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারি এই দুটো ত্রিভুজকে সর্বসম। তাহলে আমি ত্রিভুজ দুটো যদি দেখাই তাহলে OAC, ওকে, OAC ত্রিভুজ সাইড সর্বসম কীভাবে দেখাতে হয়, এইভাবে। ওকে, আর একটা কী হবে OBC, এখানে ত্রিভুজ সাইন দিতে হবে। তাহলে এই দুটো ত্রিভুজকে সর্বসম। ওকে, তাহলে যেহেতু সর্বসম হয় তাহলে কোন দুটো সমান হবে, কোন দুটো কি, সেটা হচ্ছে কোণ ACO। দেখো যেটা বললাম তোমাদের ACO মানে এই অ্যাঙ্গেলটা সমান, তাহলে ACO যদি হয় তাহলে BC কি হবে, ও সমান কোণ BCO। ওকে, দুটো কি সমান বলতে কত ডিগ্রি আমি যদি দেখিয়ে দিই সেটা হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। কেন কি OCটা কার উপরে লম্ব, ABর উপরে লম্ব। ওকে, OC কার উপরে লম্ব, AB, এখানে উল্টো টি দিয়ে বোঝাবো। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে OC, ওকে, OC সরল রেখা, ওকে, OC সরল রেখা কি ও কেন্দ্রগামী, এটাই তো প্রমাণ করতে বলেছে, ও কেন্দ্রগামী। ওকে, বলেছে যে বৃত্তের কোনো জ্যায়ের উপর লম্ব সমান্তরাল ওই বৃত্তের কেন্দ্রগামী, তাহলে OC যে সরলরেখাটা পেলাম সেটা কি ও কেন্দ্রগামী, এটা হচ্ছে প্রমাণিত। পাশে প্রমাণিত কথাটা লিখতে হবে। ওকে, বুঝতে পেরেছো? একটু দেখে নাও। চলো নেক্সট। এবার দেখো 12 নম্বর প্রয়োগটা কি বলেছে, এটাও নিজে করি বলছে প্রমাণ করি একটি সরল রেখা একটি বৃত্তকে দুই এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। কি বলছে, প্রমাণ করি একটি সরলরেখা একটি বৃত্তকে দুই এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। চলো এটা প্রমাণ করে দেখি। দেখো প্রথমে যদি আমরা ছবিটা এঁকে নিই, এখানটায় সবসময় তোমাদের রাইট সাইডে ছবি আঁকবে। ওকে, সেই ছবিটা তুমি কম্পাসের সাহায্যে পেন ভরে কম্পাসের মধ্যে ছবিটা আঁকতে পারো যদি একটু ভালো দেখাতে চাও ছবিটা, বা হাতে করলেও কোনো প্রবলেম নেই। ওকে, এটাকে B দিই আর এখানে C দেব। কেন কি বলেছে যে একটি সরলরেখা, দেখো একটি সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক, দেখো দুইয়ের অধিক বেশি ছেদ করতে পারছে কি, এখানে ছেদ করেছে অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। তাহলে AB, এখানে C, এখানে O কেন্দ্রবৃত্ত যদি হয় তাহলে O থেকে আমি লম্ব টানবো, ঠিক নিচে আসবো, তাহলে ABC এটাকে নাম দিয়ে দিই D, এটাকে নাম দিয়ে দিই O। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা লিখব যে প্রদত্ত, ওকে, যখন প্রদত্ত লিখবো তাহলে তোমরা কি করবে, এক্সামে যদি তোমরা লিখতে চাও তাহলে এটাকে ব্ল্যাক পেন দিবে। ওকে, একটা কোলন সাইন দিয়ে এটাকে আন্ডারলাইন করবে, তাহলে দেখতে ভালো লাগবে। তাহলে প্রদত্ত লিখে এবার তোমরা লিখবে যে ধরি, এখান থেকে শুরু করতে হয়, যে ধরি AB, এই যে AB সরলরেখাটা দেখতে পাচ্ছি, ধরি কমা দেবে যে AB সরল রেখা, ওকে, ধরি AB সরলরেখা ও কেন্দ্রীয় বৃত্তকে কেবলমাত্র কোথায় ছেদ করেছে, AO B বিন্দুতে, ছেদ করেছে। ওকে, তাহলে আমরা আবার লিখব যে প্রমাণ করতে হবে, তাহলে আমরা কি লিখব, প্রমাণ করতে হবে যে, এটাকে তোমরা আন্ডারলাইন করবে, কোলন সাইন দেবে। ওকে, এরপরে লিখব যে AB
ও বি, এ ও বি এর অধিক, এর অধিক, এ ও বি এর অধিক বিন্দু, ওকে, অধিক বিন্দু, দেখো এ বি এর অধিক বিন্দু সি আছে এখানে, কিন্তু সিকে তো বৃত্তটা ছেদ করলো না, তাহলে আমরা কি লিখবো যে অর্থাৎ, এখানে একটা কন্ডিশন লিখবো যে অর্থাৎ, ওকে, অর্থাৎ দিয়ে কমা সাইন দেবে, যে অর্থাৎ সি বিন্দু, অর্থাৎ সি বিন্দু, ওকে, অর্থাৎ সি বিন্দুতে ছেদ, দেখো বৃত্তটা কি সি বিন্দু পর্যন্ত গেল, যায়নি, ওকে, তাহলে সি বিন্দুতে ছেদ করতে পারে না, করতে পারে না, ওকে। এবার তাহলে আমরা কি লিখবো, একটু অঙ্কন লিখবো, যে অঙ্কন, অঙ্কন কন্ডিশন দেব। এবার অঙ্কনটা কি করেছি দেখো, যে এ বি, আমরা লিখবো যে এ বি সরল রেখাটিকে, সরল রেখাটিকে, ওকে, এ বি সরল রেখাটিকে কি করেছি, একটু টেনে আমি সি পর্যন্ত গেছি, ওকে, তাহলে এ বি সরলরেখাকে সি পর্যন্ত বর্ধিত করা হলো, তাহলে এ বি সরলরেখাটিকে সি পর্যন্ত বর্ধিত, মানে একটু বাড়িয়ে দেওয়া হলো, সেটাকে ম্যাথমেটিক্স ল্যাঙ্গুয়েজে বর্ধিত বলে, ওকে, বর্ধিত করা হলো, বর্ধিত করা হলো, এবং এবং কি করেছি, ও বিন্দু থেকে, দেখো ও বিন্দু থেকে আমরা ওডিটা লম্ব অঙ্কন করেছি, তাহলে ও বিন্দু থেকে, এবং ও বিন্দু থেকে, এবং ও বিন্দু থেকে এ বি এর উপর, এ বি এর উপর আমরা কি করেছি, এ বি এর উপর ওডি লম্ব অঙ্কন করলাম, তাহলে ওডি লম্ব অঙ্কন করলাম বা করা হলো, ওকে, অঙ্কন করা হলো, করা হলো। এবার আসবো আমরা প্রমাণে, এটা তোমাদের এক্সট্রা জিওমেট্রির মধ্যে পড়ে, ওকে, ক্লোজ সাইন দেব, তাহলে আমরা লিখবো যদি, একটু যদি কন্ডিশন নেব, যে যদি, যদি এ ও বি, ওকে, যদি এ ও বি এর অধিক, যদি এ ও বি এর অধিক বিন্দু, অধিক বিন্দু সি বিন্দুতে, অ্যাকচুয়ালি সি বিন্দুতে, ওকে, ছেদ করা সম্ভব হয়, সম্ভব হয়, তাহলে, তাহলে কি হতো, তাহলে আমরা কন্ডিশন লিখব যে ও কেন্দ্রীয়, তাহলে ও কেন্দ্র বৃত্তকে, ও কেন্দ্র বৃত্তকে সরল রেখাটি, সরল রেখাটি এ বি ও, সরি ও, এ বি ও কি সি বিন্দুতে ছেদ করবে, এ বি ও সি বিন্দুতে ছেদ করবে, ছেদ করবে, কি লিখলাম দেখো, যদি এ ও বি এর অধিক বিন্দু সি বিন্দুতে ছেদ করা সম্ভব হতো, তাহলে কি হতো, ও কেন্দ্র বৃত্তকে সরলরেখাটি এ বি ছাড়াও কি সি বিন্দুতে ছেদ করবে, কিন্তু সি বিন্দুতে ছেদ করছে না, ওকে, সি বিন্দুতে কোনো রকমভাবে ছেদ করছে না, তাহলে আমরা কি লিখব, যে এখন, এখন যদি একটা কন্ডিশন দিই, যে এখন যে ওডিটা লম্ব, ওডি লম্ব কার উপরে, এ বির উপরে, তাহলে ওডি লম্ব উল্টোটি দেব এ বির উপরে,
এবং তাহলে আমার এখানে এডি যেহেতু লম্ব, তাহলে এডি এইটুকু আর এইটুকু কি সমান হবে। ওকে, তাহলে এডি সমান সমান কি লিখতে পারি, বিডি। তাহলে এডি সমান সমান আমি কন্ডিশন দিতে পারি বিডি। ওকে, তাহলে আমরা লিখবো যে সুতরাং তাহলে বিডি, এটা সমান সমান এটা, কিন্তু এটা সমান সমান কি বিসি লিখতে পারবো? কখনোই লিখতে পারবো না। ওকে, কারণ এর উপরে লম্ব বলে দুটো সমাদ্বিখণ্ডক হয়েছে বলে এই দুটো সমান, কিন্তু এখানে তো কোনো লম্ব সমাদ্বিখণ্ডক নেই, তাহলে এটা কখনোই সমান না। ওকে, তাহলে বিডি নট ইকুয়াল টু সিডি, বা এখানে কাটতে পারি যে নট ইকুয়াল টু সিডি, বা অসম্ভব লিখতে পারি, বা নট ইকুয়াল দিতে পারো। ওকে, যে বিডি নট ইকুয়াল টু সিডি। ওকে, বিডিটা কখনোই সিডি সম্ভব না। ওকে, বিডি কখনোই সিডি না, বিসি, বিসি এখানে বিসি হবে। ওকে, বিসি, বিডিটা কখনো বিসির সমান হবে না। ওকে, তাহলে সুতরাং লিখব যে যদি যদি আচ্ছা, এটা লেখার পর আর আমরা কিছু লিখব না, তাহলে আমরা ডাইরেক্ট প্রমাণিত লিখব যে এবি সরলরেখাটি, সুতরাং এবি সরলরেখাটি, এবি সরলরেখাটিকে সি পর্যন্ত, না এটা না, এটা লিখব না, আমরা লিখব যে এবি এ ও বি এর অধিক, ওকে, বিন্দু, অধিক বিন্দু হচ্ছে কি সি, অর্থাৎ কন্ডিশন দেব যে অর্থাৎ আমরা লিখব যে সি বিন্দুতে ছেদ করতে পারে না, সি বিন্দুতে ছেদ করতে পারে না। ওকে, তাই এটা হচ্ছে আমার প্রমাণিত। বুঝতে পেরেছ? কেন কখনোই এটা সি বিন্দুতে ছেদ করছে না। চলো নেক্সট। চলো এবার প্রয়োগ নাম্বার 13টা একটু দেখিয়ে দিই তোমাদের কি বলেছে। বলেছে যদি দুটি বৃত্ত পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করে তবে প্রমাণ করি যে তাদের কেন্দ্র দুটি তাদের সাধারণ জ্যা এর সমাদ্বিখণ্ডকের উপর আছে। ওকে, আরেকবার বলছে যদি দুটি বৃত্ত পরস্পরকে, দেখো পরস্পরকে দুটি বিন্দুতে ছেদ করে তবে প্রমাণ করি যে তাদের কেন্দ্র দুটি, তাদের যে কেন্দ্র দুটি আছে তাদের সাধারণ জ্যা এর সমাদ্বিখণ্ডকের উপর আছে। তাহলে দেখো দুটি বৃত্ত এঁকেছে, এখানে একটা বৃত্ত এঁকে নিয়েছে, আবার পাশাপাশি আরেকটা বৃত্ত এঁকেছে, তাহলে দুই জায়গায় ছেদ করেছে। তাহলে প্রদত্ত কন্ডিশন দেব যে এক্স ও ওয়াই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দুটি পরস্পরকে কোথায় ছেদ করেছে, দেখো সি আর ডিতে ছেদ করলো, বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখন পরস্পর যদি আমি দুটো বৃত্ত এভাবে আঁকি, দেখো কোথায় কোথায় ছেদ করলো, সি আর ডিতে, তো সিডি উহাদের কি সাধারণ জ্যা, এটা যে পাবো সেটা কি হবে, একটা সাধারণ জ্যা হবে। প্রমাণ করতে হবে যে এক্স ও ওয়াই বিন্দুটির সাধারণ জ্যা সিডি এর লম্ব সমাদ্বিখণ্ডকের উপর আছে। তাহলে এক্স ও ওয়াই, এই যে দেখতে পাচ্ছ এক্স আর ওয়াই কার উপরে আছে, সিডির উপরে লম্ব সমাদ্বিখণ্ডক হয়ে আছে। তাহলে অঙ্কন এক্স বিন্দু থেকে সিডি, বলছে এক্স বিন্দু থেকে সিডি, ওকে, এর উপর এক্সও হচ্ছে লম্ব, বললাম যে এক্সওটা কী হবে, লম্ব অঙ্কন করলাম, আবার ও এবং ওয়াই দুটি কী করলাম, ও থেকে ওয়াই আমি যোগ করলাম। তাহলে প্রমাণটা কী হবে যে এক্স কেন্দ্র বৃত্তে সিডি হচ্ছে জ্যা, সিডিটা বললাম জ্যা, আর এক্স ওটা কার উপরে লম্ব, সিডির উপরে লম্ব। তাহলে ও হচ্ছে সিডি এর মধ্যবিন্দু, ওটা হচ্ছে সিডি এর কি মধ্যবিন্দু। খুব ইম্পর্টেন্ট। ওকে, এই প্রয়োগটা তোমাদের এগুলো দিয়ে কোশ্চেন আসে, ওকে, বা এক্সট্রা জিওমেট্রির জন্য তোমাদের ইম্পর্টেন্ট। আবার কি বলেছে দেখো যে ওয়াই কেন্দ্র বৃত্তের সিডি জ্যা, আবার ওয়াই কেন্দ্র বৃত্তের আমি সিডি কি আমার জ্যা, সেক্ষেত্রেও সেম, সি হচ্ছে ও হচ্ছে সিডির একই রকমভাবে ওটা হচ্ছে সিডি এর মধ্যবিন্দু। তাহলে ও ওয়াই কার উপরে লম্ব হয়ে আছে, দেখো ও ওয়াইটা কার উপরে লম্ব হয়েছে, সিডির উপরে লম্ব। তাহলে যেহেতু কোনো সরলরেখার উপর অবস্থিত একটি বিন্দুতে একটি মাত্র লম্ব অঙ্কন সম্ভব, সুতরাং এক্সও, এটা এই লাইনটাও ইম্পর্টেন্ট, কোনো সরলরেখার উপর অবশিষ্ট একটি বিন্দুতে
একটি মাত্র লম্ব অঙ্কন সম্ভব। এটা দিয়ে ট্রু ফলস আসতে পারে, দুটি তখন লিখবে ফলস। তাহলে এক্স ও ওয়াই সরলরেখায় কি অবস্থিত, যে এক্স ও, দেখো এক্স থেকে ও, আবার ওয়াই ও বা ও ওয়াই একই সরলরেখায় অবস্থিত। তাহলে এক্স ওয়াই সাধারণ জ্যা, এক্স ওয়াইটা কি হচ্ছে আমার একটা সাধারণ জ্যা। ওকে, এক্স ওয়াইটা হচ্ছে সাধারণ জ্যা কার উপরে, সিডি জ্যা এর লম্ব সমদ্বিখণ্ড। এক্স ওয়াইটা হচ্ছে জ্যাটার নাম হচ্ছে সিডি, তার উপরে লম্ব সমদ্বিখণ্ড। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয় একটা এক্স ও ওয়াই, দেখো এক্স কেন্দ্রবৃত্ত আর ওয়াই কেন্দ্রবৃত্ত, তাদের সাধারণ জ্যাটার নাম কি, সিডি এর লম্ব সমদ্বিখণ্ডের উপর আছে প্রমাণিত। পরের নাম্বারটা দেখো, 14 নম্বর কি বলেছে, বলছে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান্তরাল জ্যা এর মধ্যবিন্দু দুটি সংযোগ সরলরেখা কি কেন্দ্রগামী। আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান্তরাল জ্যা, দেখো দুটি সমান্তরাল জ্যা, ওকে দুটি সমান্তরাল জ্যা এর মধ্যবিন্দু দুটি সংযোগ সরলরেখা কেন্দ্রগামী। ওকে, দুটি হচ্ছে সমান্তরাল জ্যা আর একটা হচ্ছে ব্যাস বরাবর একটা জ্যা নিয়েছে। তাই দেখো বলছে প্রদত্ত যে ধরি ও কেন্দ্রবৃত্তের দুটি জ্যা, ও কেন্দ্রবৃত্তের দুটি জ্যা, একটা হচ্ছে এবি আর একটা কি সিডি, কেন্দ্রের ও পাশে একটা বিপরীত পাশে একটা, ওকে পরস্পর কেন্দ্রের বিপরীত পাশে, যেটা বলতে যাচ্ছে পরস্পর সমান্তরাল, এবং এবি আর সিডি এর কি মধ্যবিন্দু যথাক্রমে কি পাবো, পি আর একটা কি পাবো আমরা, কিউ। ওকে, যখন আমি এটা একদম কেন্দ্র থেকে লম্ব টানবো দুজনের দূরত্বটা যে, তাহলে আমি একটা পি আর একটা কিউ পাচ্ছি। প্রমাণ করতে হবে যে পি কিউটা হচ্ছে ও বিন্দুগামী, এই পি কিউটা হচ্ছে ও বিন্দুগামী বলতে ও দিয়ে যাবে, সেটা বলতে যাচ্ছে। তাহলে অঙ্কনটা দেখো যে ওপি, ওকে, আর ও কিউ যুক্ত করেছে, এবং ও বিন্দু দিয়ে এ বি ও সিডি এর সমান্তরাল সরলরেখা কি করব, এম এন, মানে ও দিয়ে আমি আরেকটা কি নেব, ব্যাস নেব, অঙ্কন করলাম। তাহলে পি হচ্ছে এ বি জে এর মধ্যবিন্দু, তাহলে পিটা আমি কি পাবো, এ বি জে এর কি মধ্যবিন্দু পেলাম, যেখানে ওপিটা, দেখো ওপি কার উপরে লম্ব, এ বির উপরে লম্ব, এইটুকু তো আমরা বুঝতেই পারছি। তারপরে কি বলেছে দেখো, যে আবার এবি, মানে এই যে এবি সমান্তরাল করে আমি কি করেছি, এম এর একটা সরলরেখা নিয়েছি কেন্দ্র বরাবর, যেটা ব্যাস ছিল। তাহলে এখানে দেখো ওপিটা কার উপরে লম্ব, এম এর উপরে লম্ব। অনুরূপী ও কিউ কার উপরে লম্ব, সিডির উপরে লম্ব। তাহলে কিউ হচ্ছে সিডি এর মধ্যবিন্দু, তাহলে দেখো ও কিউ যদি এম এন এর, এই যে এই কন্ডিশনে দেখো যে ও কিউ, ওকে কি বলেছে, অনুরূপে, আচ্ছা বলছে ও কিউ লম্ব হচ্ছে এম এন এর উপরে। তাহলে ও থেকে কিউ, চলো দেখে নিই, ও কিউ হচ্ছে লম্ব, হ্যাঁ এম এন। যদি ও কিউ লম্ব সিডির উপরে থাকে, তাহলে ও থেকে কিউ আবার এম এন এর উপরেও লম্ব, যেহেতু এম এন আর সিডি কি সমান্তরাল, বলছে এম এন আর সিডি যেহেতু সমান্তরাল, তাহলে ওপি আর ও কিউ উভয় কি ও বিন্দুতে, ওপি আর ও কিউ উভয় কি ও বিন্দুতে, মানে এই যে সেন্টার পয়েন্ট কি ও বিন্দুতে এম এন এর উপর লম্ব, দুজনেই এম এন এর উপরে লম্ব, ওপিও এম এন এর উপরে লম্ব, আবার ও কিউ এম এন এর উপরে লম্ব। যেহেতু একটি সরলরেখার উপর অবস্থিত একটি বিন্দুতে একটি মাত্র লম্ব অঙ্কন করা যায়, এই লাইনটা ইম্পর্টেন্ট, একটি সরলরেখার উপর অবস্থিত একটি বিন্দুতে একটি মাত্র লম্ব অঙ্কন করা যায়, সুতরাং পি ও কিউ হচ্ছে সমরেখা। বলছে পি ও কিউ সমরেখা, মানে একটা সরলরেখার উপর দিয়ে গেছে, মানে একটা বিন্দু দিয়ে একটা সরলরেখা গেছে, এটাকেই বলে সমরেখা। তাহলে পি কিউ বৃত্তের কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র, মানে পি কিউ বৃত্তের, এই যে পি কিউ বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, কেন্দ্রগামী দেখো ও দিয়ে গেছে, পি ও কিউ একই লাইন হয়ে গেছে, এটা হচ্ছে প্রমাণিত। ওকে, নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো, সেটা আমাদের থাকবে, এটা আমাদের কত পার্ট চলছিল, 8, নেক্সট পার্ট আমরা 9 নিয়ে আসবো।